দুটি যমজ শিশু কোলে নিয়ে শাহানা তড়িৎ গতিতে হাঁটছে। তার স্বামী আসার আগে চলে যেতে হবে স্টেশনে। সেখানে আহসান অপেক্ষা করছে তার জন্য। আহসান তার বাল্যকালের প্রেমী, কিন্তু 17 বছর হতে না হতেই শাহানার বাবা শাহানাকে বিয়ে দিয়ে দিল এক স্কুল মাস্টারের কাছে। তখন আহসান কোনো কাজ করতো না বিধায় শাহানা তার সাথে পালিয়ে যেতে পারেনি। কিন্তু এখন আহসান শহরে বেশ ভালো একটা চাকরি করে। যদিও শাহানা এখন দুই সন্তানের জননী, তবুও আহসান এখনও শাহানাকে গ্রহণ করতে রাজি। তবে আহসান কোনো মতেই বাচ্চা দুটোকে মেনে নেওয়ার পক্ষে নয়। সে শাহানাকে একা আসতে বলেছে, কিন্তু শাহানা তার পারেনি। সে তীর আর তরিকেও সঙ্গে নিয়ে এসেছে। তার ধারণা ছিল সে অনুরোধ করলে আহসান বাচ্চাদেরও সাথে নেবে, কিন্তু এমনটা হলো না। বাচ্চাদের দেখে আহসান মেঘ স্বরে চিৎকার করে উঠল। সে সাফ জানিয়ে দিল, শাহানা যদি তার সাথে সংসার করতে চায় তাহলে একা যেতে হবে, বাচ্চাদের রেখে। অনেক বুঝিয়ে সুঝিয়েও আহসানকে রাজি করতে না পেরে শাহানা অবশেষে বাচ্চাদের ফেলে যাওয়ার সিদ্ধান্ত নিল। শুধু বাচ্চাদের মুখের দিকে চেয়ে কেন সে তার জীবন নষ্ট করবে? এই 2 পয়সার স্কুল মাস্টার কোনোদিন তার মন বোঝেনি। পছন্দের কিছু কিনে দিতে পারেনি। দিন আনে দিন খায়, টাইপ অবস্থা। আবার এই লোকের বুদ্ধি শুদ্ধিও নেই বললেই চলে। এর সাথে শাহানা বাকি জীবন কিভাবে কাটাবে? তাই তীর আর তরিকে স্টেশনে থাকা একটা পৌরা মহিলার কাছে কিছুক্ষণ রাখার কথা বলে তারা ট্রেনে উঠে চলে গেল নতুন গন্তব্যে। ততক্ষণে তীর আর তরির ঘুম ভেঙে গেছে। তারা আশেপাশে মাকে দেখতে না পেয়ে পাল্লা দিয়ে কাঁদছে। পৌরা মহিলাটিও কী করবে বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় একজন পরিচিত লোক বাচ্চাদের দেখতে পেল এবং সেই সবটা শুনে ওদের বাবার কাছে ফোন করলো। তীর আর তরির বাবা জামাল ইসলাম প্রচার পেশায় একজন বেসরকারি স্কুলের শিক্ষক। তার পুরো জীবন জুড়ে রয়েছে স্ত্রী পুত্র কন্যা। স্ত্রী শাহানা তাকে বাজার করতে পাঠিয়েছে হাতে একটা লিস্ট ধরিয়ে। কিন্তু জামান ইসলাম লক্ষ্য করলেন লিস্টের অনেক কিছুই তিনি অনেক আগেই কিনেছিলেন। তাহলে হঠাৎ আবার সেম জিনিস আনতে বলল কেন কে জানে। বাজার শেষে তিনি 2 ডজন কাচের চুড়ি কিনলেন। শাহানাকে তিনি কিছুই কিনে দিতে পারেন না, যদিও তার সব কিছুই মন চায় পুরো বাজারটাই কিনে ঘরে নিয়ে যেতে। তিনি দীর্ঘশ্বাস ফেলেন। এমন সময়ে হঠাৎ একজন কল করে বলল তার ছেলে মেয়েকে নাকি রেল স্টেশনে পাওয়া গেছে। তিনি কিছুই বুঝতে পারলেন না, তবুও ছুটে গেলেন স্টেশনে। ততক্ষণে আরও অনেকেই ব্যাপারটা জেনে গেছে। জামান সাহেব বাচ্চাদের কান্না থামানোর চেষ্টা করছেন। অনেকে বলা বলি করছে শাহানা নাকি পালিয়ে গেছে। এক বয়স্কা মহিলা বলে উঠল, জামান, তোরে কত কইলাম বউ সামলা। তোর বউ সারাক্ষণ কার লগে জানি ফোনে কথা বলতো। কোনো কথাই জামানের মাথায় ঢুকছে না। শাহানা কেন তাকে ছেড়ে চলে যাবে? সে তো কোনো অপরাধ করেনি। আর তোরই বা কী অপরাধ? জামান 2 ছেলে মেয়েকে নিয়ে বাড়ি এসেছে। শাহানা ঘরেই ফোন ফেলে গেছে। সবাইকে কল করেও শাহানার কোনো খোঁজ পাওয়া গেল না। সে অসহায়ের মতো বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আছে। বাচ্চারা বারবার মা মা করছে। তিনি বললেন, মা তোদের জন্য খেলনা কিনতে গেছে, একটু পরই চলে আসবে। বলতে বলতে তার চোখ ভিজে গেল। তীর আর তরির বয়স মাত্র 2 বছর। ওদেরকে নিয়ে জামান যেন অথৈ সাগরে পড়েছে। শাহানার জন্য মন খারাপ করার সময়ও সে পাচ্ছে না। ওদেরকে খাওয়ানো, ঘুম পাড়ানো এসব যেন এক একটি যুদ্ধ। আবার একজনকে ঘুম পাড়ালে আরেকজন উঠে যায়। কি এক যন্ত্রণা! এভাবে দুদিন কেটে গেল। এমন দুধের শিশু কি আর মা ছাড়া বড় করা যায়? জামানের বড় ভাই তাকে বলে আবার বিয়ে করতে, কিন্তু জামানের মনে হয় শাহানা খুব শীঘ্রই ফিরে আসবে। তখন না হয় বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ওকে ক্ষমা করা হবে। আবার জামানের এটাও চিন্তা হয় যে সে বাবা হয়ে তরিকে সামলাতে গিয়ে বিরক্ত হচ্ছে। সেখানে অন্য আরেকটা মেয়ে আসলে না জানি কি অত্যাচারী না করবে বাচ্চা দুটার ওপর। ভাবতেই তার বুক কেঁপে ওঠে। আর তীর আর তরিও ভীষণ জ্বালায়। জামার বিয়ে না করার সিদ্ধান্ত নিল ভেবে চিনতে। স্কুলের চাকরিটা ছেড়ে দিল সে বাচ্চাদের দেখভাল করার জন্য। বাড়িতেই এখন সে ছাত্র পড়ায়। রোজগার যেমন কমেছে তেমন খরচও তো নেই এখন তেমন। গ্রামের সবাই জামানকে বোকা উপাধিতে ভূষিত করলো। সেসব যদিও সে কানে নেয় না। বাচ্চাদের কাছ থেকে দেখতে তার খুবই ভালো লাগে, বিশেষ করে যখন বলের মধ্যে পানি ছিটিয়ে ছিটিয়ে দুজন গোসল করে। প্রথমে এই ভালো লাগার দৃশ্য বেশি সময় দেখতে গিয়ে বাচ্চাদের জ্বরও বাঁধিয়ে ফেলেছিল সে। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। শাহানার কোনো খোঁজ খবর মেলেনি।
শাহানা আহসানের সাথে ঢাকায় থাকে এক কামরার বাসায়। সেখানে আসবাব বলতে শুধু একটা পুরনো খাট আর একটা মিটসে। আহসান সপ্তাহে 2 থেকে 3 দিন এই বাসায় এসে থাকে। বাকি সময় নাকি কাজের জন্য অফিসে থাকতে হয়। শাহানা আস্তে আস্তে বুঝে ফেলেছে আহসান বিবাহিত, তার প্রথম পক্ষের স্ত্রী আছে। শাহানাকে সে মিথ্যা কথা বলেছিল এতদিন, এখন এসব বুঝেই বা কী লাভ? যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে। এখন তো সে চাইলেও আর বাড়ি ফিরতে পারবে না। এদিকে আহসানের ব্যবহারও দিন দিন খারাপ হচ্ছে। তার এখন তীর তরির কথা খুবই মনে পড়ে ওদের বাবার কথাও। তীর আর তরি খুব যন্ত্রণা করে। ওদের নামে প্রতিদিনই ওর চাচিরা বিচার দেয় জামানের কাছে। জামানের রাগ হয়, প্রতিবার সেভাবে ওদের বকবে, কিন্তু দুইজনকে ধমকের স্বরে কিছু জিজ্ঞেস করলেই মুখগুলো কেমন কাচুমাচু করে ফেলে, যে বোকার বদলে জামান ওদের আদর করে ফেলে। তীর খুব জেদি হয়েছে। সেদিন আ ভুল লেখায় জামান বকেছে বিধায় সে স্লেট ভেঙে ফেলেছে, ভাবা যায়। আর তরি হয়েছে ভীষণ অভিমানী। জামান একবার রাগ করে বলেছে, তুই এত জ্বালাস, তোকে বিড়ালের কাছে দিয়ে আসবো যেন খেয়ে ফেলে। ও মা! পরদিন সে নিজে একটা বিড়ালের সামনে দাঁড়িয়ে বলছে, আমাকে খেয়ে ফেলো, আমাকে কেউ ভালোবাসে না। জামান এসব দেখে আর শাহানের জন্য আফসোস করে। ইস, কত সুন্দরতম দৃশ্যগুলোই না সে মিস করলো। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। এবার জামানের বড় ভাই খুব রেগে গেলেন, বললেন আর অপেক্ষা না, এবার তোকে বিয়ে করতেই হবে। তীর আর তরিও খুব খুশি। তারাও বাবাকে বলেছে যেন বাসায় একটা মা নিয়ে আসে। অবশেষে ভাইয়ের পছন্দ মতো একটা মেয়ের সাথেই জামানের বিয়ে ঠিক হলো। জামান এখন ভাইয়ের ব্যবসায় সহযোগিতা করে। যে মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়েছে তার নাম আয়না। আয়নাকে দেখে জামানের মনে হয়েছে মেয়েটা মাতৃসুলভী হবে। বিয়ের দিনই ঠিক হয়ে গেল। এদিকে আহসানের প্রথম স্ত্রী শাহানার ব্যাপারে জানতে পেরে খুব অশান্তি করেছে। শাহানার বাসায় নিজের ভাইদের নিয়ে এসে খুব অপমান করেছে শাহানাকে। শাহানা কি করবে কিছুই বুঝতে পারছিল না। আহসান আর এই বাসায় আসে না, টাকাও দেয় না। আর সহ্য করতে না পেরে শাহানা ফিরে আসে গ্রামে। জামানের পায়ে ধরে ক্ষমা চাইলে কি আর জামান তাকে মাফ করবে না? অন্তত তীর তরির জন্য। সন্ধ্যাবেলায় শাহানা গ্রামে পৌঁছায়। বাড়ি থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে দেখতে পায় বাড়িতে নতুন বউ এসেছে। জামান আবার বিয়ে করে ফেলেছে। নতুন বউকে ঘিরে মামা করে লাফাচ্ছে দুটি শিশু। আহা, কি সুন্দর বাচ্চা দুটি! এরাই তীরতরি। শাহানার চোখ ভর্তি হয়ে যায় জলে। চলে যাওয়ার আগে আরও একবার তাকায় মায়াবী শিশু দুটির দিকে। মনে মনে মাশাল্লাহ বলে তার নজর না লেগে যায় তীর তরির ওপর। নতুন মা পেয়ে তীর আর তরির খুশি যেন ধরে না। আয়নাও তাদের অনেক আদর করে, নিজ হাতে খাইয়ে দেয়, ঘুম পাড়ায়। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। জামানের বড় ভাই বলে, এবার তুই বাচ্চাদের চিন্তা বাদ দিয়ে আমার সাথে ব্যবসার কাজে শহরে চল। জামান প্রথমে যেতে চায় না, কিন্তু আয়না তাকে আশ্বস্ত করে। জামান 13 দিনের জন্য ভাইজানের সাথে শহরে যায়, কিন্তু তার মন খারাপ করে বাচ্চাদের জন্য। যদিও আয়না তাদের ভালোই খেয়াল রাখে। জামান অনেক জিনিসপত্র কিনে বাড়ি ফিরে অনেক রাতে। এসে দেখে আয়না খুব সাজগোজ করে বসে আছে। জামানকে দেখে খুব লাজুক কণ্ঠে বলল, জানেন, ভাবি আমারই জিগায় কবে আমার বাচ্চা হবে। 1 বছর তো হয়েই গেল। জামান অবাক হয়, বলে বাচ্চা তো আমাদের আছে। আয়না বলে, কিন্তু তীরতরি তো আমার নিজের সন্তান না, আমি নিজের সন্তান চাই। এই কথা শুনে আকস্মিকভাবে জামান খুব রেগে গেল। হাতের কাছে থাকা পানির গ্লাসটা ফেলে দিল নিচে। ধমকের স্বরে বলল, তোমাকে আমি বউ করে এনেছি আমার তীরতরির মা বানানোর জন্য। এই কথা ভুলবা না। তুমি কিভাবে বললা ওরা তোমার সন্তান না? জামানের এমন রাগী রূপ আয়না আগে দেখেনি। ধমকের চোটে বাচ্চাদের ঘুমও ভেঙে গেছে। তারাও অবাক হয়ে তাকিয়ে আছে। আয়না কাঁদতে কাঁদতে বাইরের ঘরে চলে গেল। জামান বাচ্চাদের ঘুম পাড়ালো। সারা রাতে আয়নার এ ঘরে আসলো না। জামানের মন খারাপ হতে লাগলো। আয়নার সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়নি। ওর তো কোনো দোষ নেই। 2টা যমজ বাচ্চা পালা কি এতটাই সোজা? তবুও তো আয়না কত সুন্দর বাচ্চাদের সামলায়। তার নিজের প্রতি রাগ হতে লাগলো। পরদিন সকালে জামানের ঘুম ভাঙল আয়নার কান্নার শব্দে। চোখ মেলে দেখে আয়না মেঝেতে বসে কাঁদছে। জামানের মনটা মায়ায় ভরে গেল। কালকে রাতের জন্য ক্ষমা চাইলে শুনল কান্নার কারণটা অন্য। তীর নাকি তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। জামান প্রথমে ব্যাপারটা হেসে উড়িয়ে দিতে চাইলেও আয়নার কান্নার কারণে তীরকে গিয়ে জিজ্ঞেস করলো এমন কথা সে কেন বলেছে।
তীর তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, মা আমাকে বলেছে তাই আমিও বলেছি। আমাদের বাড়ি থেকে আমাকে বের হয়ে যেতে বলে কেন? ওই জামান তীরকে ধমক দেয়। আয়না এসে বলে, ও তো ঠিকই বলেছে, আমি এ বাড়ির কে? আমার তো কেউ নেই। আপনি না থাকলে এইখানে আমার থাকার অধিকার কি? জামান দীর্ঘশ্বাস ফেলে। আয়নার কথার ইঙ্গিত জামান বুঝতে পারে। পরদিন বড় ভাবি জামানকে বাচ্চার কথা বলে, বোঝায় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে সন্তান জন্মদানে। অবশেষে জামানও আয়নার দিক থেকে ভাবে। আয়না গর্ভবতী হয়। সঙ্গত কারণে জামান এখন আয়নার ওপর একটু বেশি খেয়াল রাখে। তীর তরি এত কিছু বোঝে না। তাদের মনে হয় তাদের বাবা তাদের আর আগের মতো ভালোবাসে না। ছোটবেলা থেকেই তারা বাবার একচেটিয়া ভালোবাসা পেয়ে এসেছে। এখন সেটার ভাগ আর কাউকে দিতে মন চায় না ওদের। জামান সারাদিন কাজে ব্যস্ত থাকে। বাড়িতে ফিরলে আয়নাকে সময় দেয়। তীর এখন ছোট ছোট কারণেও চেঁচামেচি করে। আয়না তাকে বকে, জামানও বকে, কিন্তু তাও ছেলেটা কেমন যেন হয়ে গেছে। আয়না জামানকে বলে, আপনার অতি আদরে ওরা বাদর হয়েছে। জামানের মনে হয় বাচ্চাদের আরও বেশি সময় দেওয়া দরকার, কিন্তু সে পেরে ওঠে না। দেখতে দেখতে আয়নার কোল আলো করে জন্ম নেয় একটা পুত্র শিশু। নাম রাখা হয় টগর। তীরতরির খুব ভালো লাগে নতুন আরেকটা প্রাণ দেখে। কিন্তু বাবা কেন একে কোলে নিয়ে এত আদর করছে? ওদের ভীষণ কষ্ট হয়। তরি বলে, বুঝলি তীর, এর জন্যই বাবা আর আমাদের ভালোবাসে না। তীরের চোখ টলমল করে ওঠে। তীর আর তরি এখন বাবা মায়ের সঙ্গে শুতেও পারে না। তাদের পাশের ঘরের মেঝেতে শুতে হয়, কারণ 5 জন এক খাটে জায়গা হয় না। একদিন টগরকে রেখে আয়না যখন বাইরে গেছে, তীর তখন টগরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মুখে বলে, তুই একটা শয়তান বাচ্চা, মরে যা তুই। আয়না দরজায় দাঁড়িয়ে একথা শুনে ফেলে। তড়িৎ গতিতে এসে তীরকে চড় মারে। রাতে জামানের কাছে বিচার দেয়। তীর টগরের গলা চেপে ধরেছিল। আরেকটু হলে টগর মরে যেত। জামান রাগে কাঁপতে থাকে। পাশের রুমে গিয়ে বিছানা ঝাড়ু দিয়ে তীরকে ইচ্ছা মতো মারে। তীরের ফর্সা শরীর লাল হয়ে যায়। তীর চেঁচিয়ে বলে, তোমরা কেউই আমাদের ভালোবাসো না, আর ইনি আমাদের মা নন, তাই এভাবে মিথ্যে কথা বলতে পারে। আয়না দ্বিগুণ চেঁচিয়ে বলে, তোদের মা অনেক ভালো, এর জন্য আর এক লোকের লগে ভাগছে। রাত বাড়লে জামানের মায়া লাগে। আসলেই তো তীর আর তরিকে সময় দেওয়া হয় না। সে পাশের ঘরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু দরজার কাছে গিয়ে শুনি তীর তরিকে বলছে, এই টগরকে আমি মেরেই ফেলবো তরি, মেরেই ফেলবো। জামান রাগেও ঘরে প্রবেশ করে না। সে ভাবে তীর এত খারাপ কিভাবে হলো, এইটুকু ছেলে। আয়না সবসময় বলে তীর নাকি শাহানার মতো খারাপ হয়েছে। টগর বড় হচ্ছে। আয়না জামানকে বলে তীর তরিকে ইংলিশ ভার্সন থেকে বাড়ির কাছে গ্রামের স্কুলে নিয়ে আসে। তার মতে এত টাকা খামোখা বেতন দেওয়ার মানে হয় না। তীর আর আয়নাকে মা ডাকে না। একদিন আয়না জোর করে তরির চুল কেটে দিতে চায়, কারণ এত ছোট মেয়ে খামোখা বড় বড় চুল রেখে তেল শ্যাম্পুর খরচ বাড়ায়। তরি কান্না করে। তীর আর সহ্য করতে পারে না। আয়নার হাত থেকে টানাটানি করে কেচে নিতে চায়। হঠাৎ আয়নার হাতে পোষ লেগে রক্ত বের হয়। আয়না সেটা বাঁধে না। জামান ফিরলে কাঁদতে কাঁদতে জামানকে দেখায়। আজ জামান ভেবে এসেছিল তীর তরিকে নিয়ে মেলায় যাবে, কিন্তু এই ঘটনায় সে সিদ্ধান্ত বদলায়। দুজনকে ডেকে বকা দেয়। রাতে মেঝেতে শুয়ে দুই ভাই বোন একে অপরের দিকে তাকিয়ে থাকে। পাশের রুম থেকে কত কথার আওয়াজ আসছে। আয়না টগর সারাদিন কি কি করেছে তা বলছে, আর সেসব শুনে জামান হো হো করে হাসছে। তরির চোখে পানি আসে। তীর বলে, আমি আছি তো তরি। দেখতে দেখতে টগরেরও স্কুল যাওয়ার বয়স হয়ে গেল। তীর তরির এখন 13 বছর বয়স। জামান এই কটা বছর খুবই ব্যস্ততার মধ্যে কাটিয়েছে ব্যবসা নিয়ে, কারণ তার বড় ভাই মারা গেছে। তীর তরির দিকে নজর দেওয়ার সময় তারই হয়ে ওঠে না। ঘরে প্রায় সমস্ত কাজই তরি করে। এজন্য আয়না তাকে প্রতিদিন স্কুলেও যেতে দেয় না। টগরকে স্কুলে ভর্তি করানোর সময় আয়না অনেক নামি দামি একটা স্কুলের ফর্ম আনলো। জামানও বাধা দিল না। এতে তীর খুবই ক্ষিপ্ত হলো। বলল, বাবার কাছে নাকি সব সন্তান সমান, তাহলে আমাদের কেন ভালো স্কুল থেকে ছাড়িয়ে এনেছিলে? টগরকে এখন ভালো স্কুলে ভর্তি করাতে দিব না আমি। তীর টগরের ভর্তির ফর্ম ছিঁড়ে ফেলে। জামান সাহেব তীরকে থাপ্পড় মারে। তীর আরও জোরে চিৎকার করে ওঠে। এইসব হলো ওদের পরিবারের রোজকার ঘটনা। আয়না জামানকে অভিযোগ করে তীরকে তার ভয় লাগে। তীর কোনোদিন টগরকে আর তাকে মেরে ফেলবে। জামান এসব শুনতে শুনতে ক্লান্ত।
এদিকে তার ব্যবসায় বিরাট লস হয়েছে। ভাতিজারা তাকেই দায়ী করছে এবং বলেছে লসের টাকা ফেরত দিয়ে নতুন কাজ খুঁজতে। জামানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। একে এত চিন্তা, তার উপর বাড়ির ঝামেলা। জামান কার বিপক্ষে যাবে? তীর তরি তার সন্তান, আবার আয়না ও টগরও তো তার স্ত্রী সন্তান। তীর এমন হয়ে গেল কেন জামান বুঝতে পারে না। সে আয়নাকে তো কবেই মা ডাকা বন্ধ করেছে। 1 বছর হলো তাকেও বাবা ডাকে না। আর তরি, সে তো তীর ছাড়া দুনিয়ার সবাইকে ভয় পায়, এমনকি জামানকেও, বাচ্চা টগরকেও। কি থেকে কি হয়ে গেল? ভাবতে ভাবতে জামান বাড়ি ফিরে দেখে আয়না আর টগর নেই। তীরের সাথে ঝগড়া করে বাবার বাড়ি চলে গেছে। জামান তীরের সাথে প্রচণ্ড রাগারাগি করে। তীরও সমান তালে রাগ দেখায়, চিৎকার করে বলে, আপনি শুধু এটাই দেখলেন, আপনার বউ চলে গেছে। আমার বোনকে যে কাজের মেয়ের মতো খাটায়, তখন কি আপনার চোখ দুটো বন্ধ থাকে? তীর তরির হাত দুটো মেরে ধরে জামানের সামনে। সেখানে পোড়া কাটার কতগুলো দাগ। জামানের মায়া লাগে, মেয়েকে জড়িয়ে ধরতে চায়। তীর চেঁচিয়ে বলে, আমার বোনের জন্য আপনার দরদ দেখাতে হবে না। আপনি আপনার বউ বাচ্চার প্রতি দেখান গিয়ে। আবার বাবা ছেলের মধ্যে ঝগড়া বেঁধে যায়। জামান বাড়ি থেকে চলে যায়। তরি তীরকে বোঝায়, যদিও তীর তার কথার পাত্তা দেয় না। জামান আয়নাকে ফিরিয়ে আনতে যায়। আয়নার বড় ভাই জামানের ব্যবসা মন্দার কথা শুনে তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেয়। এদিকে তীর আর তরি একাই বাসায় থাকে। ওদের কাছে অবাক লাগছিল, কারণ কেউ ওদের ওপর চেঁচামেচি করছে না, বকছে না, মা চরিত্রহীন বলে খোঁটা দিচ্ছে না। দুজন বসে বসে ছোটবেলার গল্প করছিল। ছোটবেলায় তারা নিজেদের নাম ভুল করতো খালি। তীর নিজের নাম লিখতে গিয়ে তরি লিখে ফেলত, আর তরি লিখত তীর, কারণ দুজনের নামই এক। শুধু একটা একার এদিক ওদিক। এসব নিয়ে হাসাহাসি করার সময় ওরা হঠাৎ লক্ষ্য করলো দরজার ফাঁক দিয়ে কেউ ওদের দেখছে। এরপর ওরা দরজা খোলায় সেই মহিলাটি হকচকিয়ে ওঠে। কুচকুচে কালো একটা বয়স্ক মহিলা, চুলটুল জট পাকানো, মুখ ঢেকে রাখে। এই মহিলাকে ওরা আগেও দেখেছে স্কুল যাওয়ার সময়। ইনি ওদের প্রায় ফলো করে। তীর জিজ্ঞেস করলো, আপনি কি চান? মহিলা আমতা করে বলে, ভিক্ষা করতে এসেছি। তীর রাগত স্বরে জিজ্ঞাসা করে, তাহলে দরজার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন কেন? মহিলাটি সে প্রশ্নের উত্তর না দিয়ে বলে, তোমরা দুজন অনেক সুন্দর, তোমাদের একটু ছুঁয়ে দেখি। তীর হেসে ফেলে, বলে, আমরা সুন্দর? আমাদের বাবার বউ রোজ বলে আমাদের শয়তানের মতো দেখা যায়। তরি ভিক্ষা দেওয়ার জন্য চাল এনে দেখে মহিলার কাছে ব্যাগ নেই। ওদের সন্দেহ হয়। মহিলাটি বলে উনি নাকি চাল নেন না, টাকা নেন। তীর আর তরি ঘরে কোথাও টাকা পায় না। শেষে ওর বাবার একটা ছোট ট্রাঙ্ক আছে, সেটা খুলে টাকার আশায়, কিন্তু সেখানে টাকা নেই। অনেকগুলো চিঠি আছে, শাহানাকে লেখা, আর 2 ডজন কাচের চুড়ি। এই চুড়িগুলো আরও আগে আয়না পরতে চেয়েছিল, কিন্তু জামান দেয়নি। তীর তাই হিংসা করে বলে, এই চুড়িগুলো ওনাকে দিয়ে দে, বাবার সাধের চুড়ি, নেবে কিনা কে জানে। ভিখারি মহিলাটি হাসি মুখে চুড়িগুলো নেয়, আর হঠাৎ ওদের দুজনকে জড়িয়ে ধরে ফেলে। এমন ময়লা কাপড় পরা রাস্তার মহিলা ওদের জড়িয়ে ধরল, কিন্তু ওদের একটুও খারাপ লাগলো না, বরং মনে হলো এই ছোঁয়াই তো ওরা পেতে চেয়েছে এতদিন। মহিলাটি দৌড়ে কাঁদতে কাঁদতে চলে যায়। 2 ভাই বোন নিশ্চুপ হয়ে বসে থাকে। হঠাৎ কি মনে করে বাবার ট্রাঙ্ক আবার খোলে। ঘাটাঘাটি করে একটা ছোট পুরনো ছবি পায়। ছবির মেয়েটা অনেক সুন্দর, কিন্তু তবু ওরা বুঝে গেল একটু আগে যে এসেছিল সে আসলে কে। তরি মা বলে চিৎকার করে ওঠে। সে ঘর থেকে বের হয়ে যেতে চায়। তীর তরির সাথে রাগারাগি করে, বলে, আমাদের কোনো মাটা নেই। যে 2 বছর বাচ্চাদের কথা না ভেবে চলে যেতে পারে, তার মা ডাক শোনার অধিকার নেই। তরি জানে এগুলো শুধু তার মুখের কথা। তরি কাঁদতে থাকে, কেন? তাদের সাথেই আল্লাহ এমন করলো। তীর চোখের পানি আটকাতে অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। পরদিন জামান আয়নাদের নিয়ে ফিরে আসে। আয়নার ভাই জামানকে নতুন করে ব্যবসা শুরুর জন্য টাকা দিয়েছে, তাই আয়নার শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে। আসার পর থেকে আয়না ওদের সাথে খারাপ ব্যবহার করছে, আর জামানও এখন কিছুই বলছে না আয়নাকে। আবার তীর আর আয়নার সেই পুরনো ঝগড়া, ভাঙচুর, মারামারি, আয়নার অভিযোগ, কান্নাকাটি। দিন শেষে রাগ করে জামান তীরকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তীর খুবই অবাক হয়। এতদিন আয়না বললে যে গায়ে মাখত না, আজ তার বাবাই বলছে। তীর ঘরে গিয়ে তার বই খাতা আর কয়েকটা ড্রেস নিয়ে বেরিয়ে আসে।
তরি কাঁদে, বলে, তুই না থাকলে আমিও থাকবো না। ওরা দুজনে চলে যায়, কিন্তু ওদের বাবা পিছু ডাকে না। ওরা ভেবেছিল বাবা ওদের ডাকবে, যেতে বারণ করবে, দৌড়ে এসে জড়িয়ে ধরবে, কিন্তু সেসব কিছুই হলো না। ওরা স্টেশনে এসে বসে থাকে, আর যাই করুক আয়নার সংসারে আর ফিরবে না। তীর বলে, বুঝলি তরি, আমরা হলাম ও বাড়ির আগাছা, আর ওরা হলো পাকাপোক্ত একটা গাছ। ওদের খুব অসুবিধা হচ্ছে আমাদের জন্য। হবেই তো বল, বাবার বউ বাচ্চা আছে, হ্যাপি ফ্যামিলি, তার মধ্যে আমরা হলাম উটকো ঝামেলা। মায়ের বা দোষ কি? নিজের স্বামী পুত্র নিয়ে সংসার করছে, তারই বা আমাদের ভাল লাগবে কেন? তোরই অবাক হয়ে তাকিয়ে রয়। তীর কতদিন পর আয়না জামানকে মা বাবা ডাকলো। তোরই বলে, তবে দোষ কার? তীর বলে, আমাদের কপালের। বৃষ্টি শুরু হয়ে যায়। জামানের ভাবি এসে জামানকে বলে, একটা জিনিস মনে রাখবা, কাউরে ভালোবাসতে সেটা বারবার তাকে বলতে হয়, চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে হয়। তুমি যদি ভাবো আমি মনে মনে ভালোবাসবো, আর অপরপক্ষ এমনই বুঝবে, এটা ভুল। তীরতরীকে তুমি অনেক ভালোবাসো, কিন্তু লাভ কি? ওরাই তো বুঝলো না তোমার ভালোবাসা, তাইলে ভালোবেসে লাভ কি? ওরা তো এতটুকু জানবে ওদের বাবা দ্বিতীয় বউয়ের জন্য ওদের সাথে খারাপ ব্যবহার করে। ওদের বাবা যে ওদের কথা ভেবে বিয়ে করতে চায়নি, বাচ্চা নিতে চায় না, এইসব তো ওরা কোনোদিন জানবো না। তাই কারো জন্য ত্যাগ করলে তা শোনানো লাগে। জামান চোখের পানি মুছে ওদের খুঁজতে বের হয়। আয়নার বাধা সে শোনে না। স্টেশনে গিয়ে দেখে কয়েকটা ফালতু ছেলে তরিকে হেসে এসে কী সব যেন বলছে। জামান সেই ছেলেগুলোকে ধমকাতে যাবে, অমন সময় তীর পানির বোতল নিয়ে চলে আসে। সে মেবি পানি আনতে গিয়েছিল। সে এসে চিৎকার করে ছেলেগুলোর ওপর। ছেলেগুলো হকচকিয়ে ওঠে। এত ছোট ছেলের গলায় এত জোর! তীর ধমকে ছেলেগুলোকে বিদায় করে, শক্ত করে বোনের হাত ধরে। জামানের চোখে পানি চলে আসে। এতটা শক্ত করে তরির হাত ধরার ক্ষমতা তারও নেই, কারণ সে যে শ্বশুরবাড়ির টাকায় চলছে। আয়না মেসেজ পাঠিয়েছে, তীর তরিকে ফেরত আনলে সে টগরকে নিয়ে চলে যাবে। জামান দূর থেকে অসহায়ের মতো তীর তরিকে দেখে। তীর তরিকে বলে, তুই ভয় পাবি কেন? তোর ভাই আছে না? বাবা মা নেই তো কি হয়েছে, তোর ভাই তো আছে। তরি হাসে, নিজের ওড়না দিয়ে বৃষ্টিতে ভেজা তীরের চুল মুছে দেয়, বলে, তুই তো জ্বর বাঁধাবি। তরি যেন শুধু তার কিশোরী বোন নয়, তার মমতাময়ী মাও। জামান চেয়েই থাকে, কে বলবে তীর 14 বছরের কিশোর? না, সে কোনো সাধারণ কিশোর নয়, সে ভাই, সে বোনের ঢাল। জামান দুজনের জন্য মন ভরে দোয়া করে, ভাবে, ইস, যদি সাহানা চলে না যেত। স্টেশনের কোনায় বসে থাকা এক ময়লার চাদরে আবৃত মহিলাও ভাবে, ইস, আমি যদি না চলে যেতাম, আমি যদি জামানের সংসার ছেড়ে যাওয়ার ভুল না করতাম। সেও তাকিয়ে থাকে, দোয়া করে তীর তরির জন্য মন ভরে। তার হাতে কাচের চুড়ি, আরও অনেক বছর আগে এগুলো জামান তার জন্যই কিনেছিল। সমাপ্ত গল্প। অন্য দুনিয়া। তখন ভর দুপুর। আমি আর মা ঘরের সিঁড়িতে বসে আছি। এমন সময় একটা অদ্ভুত ধরনের লোক আমাদের বাড়িতে প্রবেশ করে। লম্বা লম্বা জট পাকানো দাড়িতে মুখ ভর্তি, পরনেও আলখাল্লা টাইপ পোশাক, চোখের দৃষ্টি উদ্ভ্রান্তের মতো, দেখলেই কেন গা শিউরে ওঠে। লোকটা বাড়ির ভেতর ঢোকা মাত্রই আমাদের পালিত পশু পাখিগুলো অদ্ভুতভাবে ডাকতে লাগলো। সেই ডাক ভয় পেয়ে করা চিৎকারের মতো। গরুগুলো নিজের গলার রশি ছেঁড়ার প্রাণপণ চেষ্টা করছিল, এমনকি খাঁচায় থাকা পাখিটাও ডানা ঝাপটাচ্ছিল, যেন ওরা কোনো বিপদের আভাস পেয়েছে, যেটা আমরা পাচ্ছি না। আলখালা পরা লোকটা ধীরে ধীরে আমাদের সামনে আসলো, এসে সহজ স্বাভাবিক ভঙ্গিতে ভিক্ষা চাইল। ভিক্ষার কথা শুনে আমার মা প্রচণ্ড বিরক্ত হলো, বলল, এত জোয়ান ছেলে কাজকাম করতে পারেন না, দাড়িগোপ জট পাকিয়ে সাধু সেধে ভিক্ষা করছেন। মায়ের কথা শুনে লোকটার চোখ ভয়ঙ্করভাবে জ্বলে উঠল, কিন্তু তিনি গলার স্বর স্বাভাবিক রেখে আবার ভিক্ষা চাইলেন। এবার ভিতর থেকে বাবা বেরিয়ে এসে খুব ঝাঁঝালোভাবে ধমকালেন লোকটাকে, চলে যেতে বললেন। সে চলে যাওয়ার সময় আমরা খেয়াল করলাম এই ভর দুপুরেও তার কোনো ছায়া পড়ছে না। এই দৃশ্য দেখার পর ভয়ে আমরা প্রায় জমেই গেলাম। মা ওনাকে ডাকলেন চাল নেওয়ার জন্য, বাবাও, কিন্তু সে আর আসলো না। তবে একবার পিছন ফিরে অগ্নি দৃষ্টিতে তাকালো। এরপর কিছুদিন আমরা খুব ভয়ে ছিলাম, কিন্তু দিনকে দিন সব স্বাভাবিক হয়ে গেল। এই ঘটনার প্রায় 10-15 দিন পরের কথা। আমার বাবা রাতে ঘুম ভাঙায় বারান্দায় বসেছিলেন। হঠাৎ কে যেন তার ওপর আরো ফেলল।
কোনো সাধারণ আলো নয়, গাঢ় কমলা আলো। বাবা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, কে? কিন্তু উত্তর এলো না। আবার আলো পড়তে লাগলো। বাবা বিরক্ত হয়ে বাগানের দিকে গেলেন। এর কিছুক্ষণ পরেই ফিরে এলেন, কিন্তু কেমন যেন ভীত হয়ে। বললেন, ওখানে নাকি একটা লোক দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে কমলা আলো ঠিকরে বেড়েছে। তার গা থেকে মরা মানুষের গন্ধ। এই ঘটনার পর থেকেই বাবা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়া খুব স্বাভাবিক। কার যেন বিয়ে হয়েছিল, উচ্চস্বরে মাইক বাজিয়েছে, তাই বাবার মাথা ব্যথা। কিন্তু সেই ব্যথা কমার নাম নেই। ডাক্তার ওষুধ দিল, কিন্তু কোনো লাভ হলো না। এরপর বাবা দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন। আই স্পেশালিস্ট জানালো চোখ একদম ভালো, লেন্স, আইরিশ, কর্নিয়া সবই ঠিক আছে। ইভেন মস্তিষ্কেও ঠিকভাবে মতোই সংকেত পাঠাচ্ছে। তবুও কেন কিছু দেখতে পাচ্ছি না তা কিছুতেই বোঝা গেল না। 14 দিনের মধ্যে সবটা পাল্টে গেল। বাবা কোনো কাজ করতে পারেন না, তাই আমাদের চাচাদের কাছে হাত পাততে হয়। এর মধ্যে একদিন আমার বড় আপু আমাকে বলল, ওই অদ্ভুত লোকটার সাথে খারাপ ব্যবহার করার পর থেকেই এমন হচ্ছে না তো? কথাটা ফেলে দেওয়ার মতোও না। এদিকে বাবা ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে যাচ্ছিল। একদিন আমি আর আপু গাছ লাগানোর জন্য মাটি খুঁড়ছিলাম। হঠাৎ একটা অদ্ভুত ধরনের কাপড়ের পুতুল পেলাম। সেটার চোখ দুটোতে পেরেক মারা, পুতুলটার শরীরের বিভিন্ন অংশ কাটা। আমরা ভয় পেয়ে গেলাম। এইটাই ব্যাপারগুলো ব্ল্যাক ম্যাজিক হয়, এই ব্যাপারে আমরা কিছুটা জানতাম। তাই এই পুতুল নিয়ে গ্রামের এক হুজুরের কাছে গেলাম। এই সব সম্পর্কে উনি অনেক কিছুই জানে বলে শুনেছি। উনি পুতুলটা দেখে অবাক হয়ে গেলেন। বললেন, এইরকম কালো জাদু তো মানুষ করতে পারে না, এগুলো শুধু জিনেরাই পারে। আমরা দুবোন অবাক হয়ে গেলাম। উনি জিন সাধনা করতেন, তাই আমরা বললাম কিছু সাহায্য করতে। উনি বললেন, আমি সেই জিনকে ডাকতে পারবো শুধু, এর বেশি কিছু করতে পারবো না। আর জিনেরা কখনো কারো ওপর কালো জাদু করলে তা সরিয়ে নেয় না। তবু আমরা জিনকে ডাকতে বললাম। আল্লাহ যদি ভাগ্য ভালো রাখেন, তবে ভালো কিছু তো হতে পারে। ওই হুজুর আমাদের কথায় রাজি হলেন, তবে বললেন যে কোনো একজনকে থাকতে। জিন বেশি মানুষ পছন্দ করবে না। আপু যেহেতু বড়, তাই আপুই রইল। আমি বাইরে চলে এলাম। ভেতরে কি হলো জানি না, তবে খানিক বাদে আপু হাসি মুখে বেরিয়ে বলল, জিন নাকি পুতুলটা ধ্বংস করে দিয়েছে। এটা ভালো খবর হওয়া সত্ত্বেও যিনি জিনকে ডেকেছিলেন তিনি মুখ ভার করে রইলেন। বললেন, এটা অসম্ভব, কোনো জিনই এমনটা করে না। সে কেন করলো? এর পিছনের কারণ কি? এতে আবার ক্ষতি হবে না তো? তবে তার কথা আমরা পাত্তা দিলাম না। বাড়ি ফিরে এলাম। বাড়ি ঢোকা মাত্রই মা হাসি মুখে বলল, জানিস, তোর বাবা সব দেখতে পাচ্ছে আর অনেক সুস্থ বোধ করছে। মায়ের কথা শুনে আমরা প্রচণ্ড খুশি হলাম। দ্রুত ঘরের দিকে যাচ্ছি। আর সে সময় আমাদের গরু, কবুতর, মুরগি, ছাগলগুলো ভয়াবহভাবে ডাকতে লাগলো, সেই দিনের মতো। প্রাণীগুলো আমাদের দিকে তাকিয়েই ভয় পাচ্ছিল। হঠাৎ আপু বলে উঠল, এই ইরা, আমার সাথে মনে হয় কেউ রয়েছে। আমি বললাম, কই, কেউ নেই। আপু ভয়ার্ত কণ্ঠে বলল, আছে, তাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমি ফিল করছি। বাবা সুস্থ হয়ে যাওয়ার পর আবার সব কিছু আগের মতো হয়ে গিয়েছিল। আমাদের সংসারের অনাবিল আনন্দ আবার ফিরে এসেছিল। শুধু আপু কেমন যেন মনমরা হয়ে গিয়েছিল। সারাক্ষণ অদ্ভুত অদ্ভুত কথা বলতো। এই তো সেদিন মাঝরাতে হঠাৎ চিৎকার করে উঠল, ঘরের মধ্যে নাকি কে যেন হাঁটাহাঁটি করছে। আমি লাইট জ্বালিয়ে দেখলাম কেউ নেই। আপুকে বুঝালাম, কিন্তু সে তার কথাই অনড়। আরেকদিন আয়নার সামনে দাঁড়িয়ে কাকে যেন জিজ্ঞেস করছিল, তুমি কি চাও? আমি বললাম, কার সাথে কথা বলো? আপু জানালো, আয়নার মধ্যে নাকি কে যেন আছে। এদিকে বাবা তার বন্ধুর ছেলের সাথে আপুর বিয়ে ঠিক করেছে। ছেলে ঢাকা মেডিকেলের ডাক্তার। আমাদের বাড়ির সবাই রাজি ছিল। তখন বিয়ের আর 8 দিন বাকি। এমন সময় একদিন আমাদের বাসায় আরেকজন লোক এলো। দেখতে খুবই ভয়ঙ্কর, একেবারে জন্তুর মতো। নিঃশ্বাস ফেলতেও কেমন অদ্ভুত আওয়াজ হয়। দেখে মনে হচ্ছিল সে খুবই অসুস্থ। তাই মা তাকে বসিয়ে পানি দিলেন, খাবার দিলেন। এর আগের বারের ঘটনার মার ভালোই শিক্ষা হয়েছে। তখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে, কিন্তু লোকটি যাচ্ছিল না। মা জিজ্ঞেস করায় বলল, সে নাকি বাবার সাথে দেখা করে যাবে। কেন জানি আমার খুব ভয় লাগছিল। একটু পর বাবা এলো। বাবাকে ভয়ঙ্কর লোকটা যা বলল
তা শুনে আমরা হতবাক হয়ে গেলাম। সে বলল সে নাকি আমার বড় আপুকে নিয়ে যেতে এসেছে, আপুকে নাকি তার ভালো লেগেছে। লোকটার কথা শুনে বাবা প্রচণ্ড রেগে গেলেন, তাকে মারতে এগিয়ে গেলেন। আমরা কোনো মতে সামলালাম। এরপর পাশের বাড়ি থেকে চাচারা সবাই চলে এলো চিৎকার শুনে। আমি ভেতরে এসে দেখি আপু ভয়ে কাঁপছে। আমাকে বলল কুপিটা জ্বালিয়ে বাইরে গিয়ে দেখতো ওই লোকের ছায়া পড়ছে কিনা। আমি তাই করলাম। দেখলাম সবার ছায়া পড়লেও ওর পড়ছে না। ভয়ে আমার বুকটা ধক করে উঠল। বড় চাচা বাবাকে বোঝালেন যে একটু বসে কথা বলা উচিত। মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এখন উল্টাপাল্টা কথা উঠলে বিয়ে ভেঙে যাবে। অদ্ভুত সেই লোকটা বলল আপু নাকি জানে যে সে আপুকে পছন্দ করে, আর সে যে নিতে আসবে এটাও আপু জানতো। আপুকে বাইরে ডাকা হলো। আপু ভয়ে কাঁপতে কাঁপতে এলো। বাবা জিজ্ঞেস করলো একে চিনিস? আপু মাথা নেড়ে সম্মতি জানালো। এভাবে কিছুক্ষণ কথা বলার পর আবার ঝগড়া শুরু হয়ে গেল। আমার এক চাচাতো ভাই লোকটাকে মারতে চাইল। আর এরপর ঘটল একটা অবিশ্বাস্য ঘটনা। লোকটা নিজের হাত দুটো ভাইয়ের দিকে করে প্রচণ্ড একটা হুঙ্কার দিল, যার ফলে উঠানের সবাই ভয়ে নিশ্চুপ হয়ে গেল। আর ভাইয়া অনেকটা দূরে গিয়ে পড়ল। এরপর ঘরে এসে সবাই আপুকে বকতে লাগলো। আসল ঘটনা জানতে চাইল। আপু জানালো বেশ কিছুদিন ধরে তার সাথে কিছু একটা থাকছে। প্রায় আপু তার দেখা পায়। আর সে নাকি আপুকে বলেছে আপুকে তার সাথে নিয়ে যাবে। আপু কাঁদতে লাগলো, বলল ওর সাথে আমাকে যেতেই হবে, না হয় ও সবাইকে মেরে ফেলবে। বাবা আর আমরা পরদিন সেই হুজুরের কাছে গেলাম। সবটা শুনে উনি বললেন আমার আগেই সন্দেহ হয়েছিল, এরকম কালো জাদু করতে জিনদের অনেক শক্তি ক্ষয় হয়। আর এটা যাকে মারতে করা হয়েছে সে যদি না মরে তাহলে জিনদের ক্ষতি হয়। তাই ওরা কারো ওপর কালো জাদু করলে তা ফিরিয়ে নেয় না। অথচ এই জিন নিয়েছে। তোমার বোনের কান্না শুনে এত বড় একটা কাজ করেছে। তখন হয়তো তোমার বোনকে ওর ভালো লেগেছে বিধায়ী এত বড় ত্যাগ স্বীকার করেছে। আমি বললাম কিন্তু প্রথম যিনি এসেছিল আর কাল সন্ধ্যায় যিনি এসেছিল তারা তো একরকম দেখতে নয়। আমার কথা শুনে উনি বললেন কালো জাদু উঠিয়ে নিয়েছে বলে দুর্বল হয়ে পড়েছে, তাই অন্যরকম লাগছিল হয়তোবা। বাবা বললেন এর হাতে থেকে মুক্তি পেতে কি করা যায়? হুজুর আপুকে একটা তাবিজ দিলেন, বললেন এটা পড়লে খারাপ জিনিস আর কাছে আসবে না। আমরা ফিরে এলাম, কিন্তু আপুর ধারে কাছে আসতে না পারলেও জিনটা আমাদের পরিবারের অনেক ক্ষতি করছিল। সবাই অসুখে পড়েছিলাম, আপু ছাড়া। এভাবে সবার অসুস্থতা বাড়ছিল। মায়ের সারা শরীরে ঘা দেখা দিয়েছে, উনি বিছানা থেকেও নামতে পারেন না। বাবার অবস্থাও একই। এমনকি আমার চাচা চাচিরাও অদ্ভুত সব সমস্যার মুখোমুখি হচ্ছে। আর আমিও। সবাই খুব আতঙ্কে রয়েছি। কি অভিশাপ নেমে এলো আমাদের ওপর, তা ভাবতেও খারাপ লাগে। আপুর বিয়ে আপাতত স্থগিত। আমরা বুঝলাম তাবিজ দিয়ে এই জিনের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। অবশেষে সেই হুজুরের কাছে আমরা আবার গেলাম। এভাবে তো চলতে পারে না। উনি আমাদের বেহাল দশা দেখে দীর্ঘশ্বাস ফেললেন। আমরা জিজ্ঞেস করলাম এই ব্ল্যাক ম্যাজিক থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই? উনি জানালো এখন শুধু বাঁচার দুইটা পথ খোলা আছে। এক, আপুকে ওর সাথে পাঠিয়ে দেওয়া। এই কথা শুনে বাবা প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন আমার মেয়েকে কার সাথে পাঠাবো আমি, যে কিনা মানুষই না? ওকে কি বিশ্বাস আছে? কখন শক্তির অপব্যবহার করে মেরে টেরে ফেলবে। বাবার কথা শুনে উনি বললেন তা ঠিক, তাহলে আর একটাই পথ আছে, ওই জিনটাকেই মেরে ফেলা। আপু আঁতকে উঠল, বলল এভাবে কাউকে মেরে ফেলা তো ঠিক না। আপুর কথা শুনে বড় চাচা রেগে গেলেন, বললেন তোর পুরো পরিবার যে মারা যাচ্ছে সেটা তুই দেখছিস না? আপু বলল কিন্তু এত শক্তিশালী একজনকে আমরা মারব কিভাবে? এইবার হুজুর বললেন জিনেদের শক্তি বেশি হলেও বুদ্ধি খুব কম, আর মানুষের বুদ্ধি বেশি। এর জন্যই তো মানুষ সৃষ্টির সেরা। আর ওদেরকে আমরা চাইলেও সহজেই খুন করতে পারবো না। মানুষকে যেমন ছুরি দিয়ে গলা টিপে মারা যায়, ওদের সেভাবে মারা যায় না। ওদের কি করলে ওরা মরবে তা ওরাই জানে। তাই তোমাকেও এর থেকে এই ব্যাপারটা জানতে হবে। আপু থতমত খেয়ে গেল, বলল ওকে কি করলে ও মারা যাবে সেটা আমাকেও বলবেন কেন? হুজুর বলল এমনিতেই আর কি বলবে, তোমাকে ওর বিশ্বাস অর্জন করতে হবে। সহজ কথায় বলতে হবে তুমি ওকে ভালোবাসো।
হুজুরের কথা শুনে বাবা একটু বিরক্ত হলেন, আবারও ভয় পেলেন। খুব গোমরা করে বললেন, ওই শয়তান যদি সত্যিটা জেনে যায়, তাহলে তো আমার মেয়েকে মেরে ফেলবে। হুজুর বলল, এটা ছাড়া কোনো উপায় নেই। এরপর জিনটাকে একটা শেষ সুযোগ দেওয়ার জন্য ডাকলেন তিনি। সে এলো। আমাদের এতজনকে দেখে বিরক্ত হলো, যদিও ঘর অন্ধকার ছিল আর আমরা সবাই চুপ ছিলাম। হুজুর জিনটাকে বলল, তুই এদের ওপর যে কালো জাদু করেছিস তা ফিরিয়ে নে। সে কর্কশ কণ্ঠে বলল, যদি আপু তার সাথে যায় তাহলে ফিরিয়ে নেবে। হুজুর জিজ্ঞেস করলেন, তুই ওকে নিয়ে কই যাবি? আমাদের দুনিয়ায়। ও তো মানুষ, ও ওখানে থাকবে কিভাবে? প্রথমে খারাপ লাগবে, কিন্তু অভ্যাস হয়ে যাবে। তুই কি বুঝতে পারছিস না? তোরা আলাদা জাতি, আর আলাদা জাতি কখনো বিয়ে হয় না। আমি এত কিছু বুঝতে চাই না। আমি শুধু ওকে আমার সাথে নিয়ে যেতে চাই। ওদের ওখানে গেলে কি ও আর ফিরতে পারবে কখনো? না, সেটা অন্য দুনিয়া। কোনো মানুষ এই অন্য দুনিয়ায় গেলে আর ফিরতে পারে না। তার মানে ও তোর সাথে গেলে ওর বাবা মা ওর কোনো খোঁজ পাবে না? না, ও আদৌ বেঁচে আছে নাকি ওকে তুই মেরে ফেলেছিস সেটাও জানবে না? না, কিন্তু আমি ওকে মারবো কেন? তুই এখানে ওকে নিয়ে থাকতে পারবি? না, মানুষের এলাকার মধ্যে বেশি দিন থাকতে আমাদের কষ্ট হয়। হুজুর দীর্ঘশ্বাস ফেললেন। কিছুক্ষণ পর জিন চলে গেল। আমরা সিদ্ধান্ত নিলাম এই জিনকে মেরে ফেলবো। আপুও রাজি হলো, কারণ এছাড়া আমাদের আর উপায় ছিল না। এরপর আপু তার তাবিজ পরা ছেড়ে দেয়, যার ফলে জিন আবার আসতে শুরু করে। আপু তাকে কথা দেয় তার সাথেই চলে যাবে, তার বউ হয়ে থাকবে। কিন্তু তার কিছুটা সময় চায়। যেহেতু বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে, তাই আরো কিছুদিন থাকতে চায়। আপুর কথা শুনে সে বিরক্ত হলো। জানালো, আপু তো ভালোই থাকবে, আর বাবা মা কেমন আছে তাও জানতে পারবে। শুধু এখানকার কেউ জানবে না। কিন্তু তাতেই বাকি, এসব আপুর কাছে শুনেছি। আপু ওর সম্পর্কে আমাকে অনেক কিছু বলে। ওনাকে আমরা যতটা ভাবছি ততটাও খারাপ না। আমি বিরক্ত হই, বলি ওর সাফাই না গিয়ে ও কি করলে মরবে সেটা আগে জানো। মারার কথা আসলে আপুর মন খারাপ হয়ে যায়, তবু বলে, আচ্ছা ঠিক আছে। এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায়, আবার সবাই ঠিক হয়ে যায়। কিন্তু জিনটাকে মারা পর্যন্ত তো আর আমরা মুক্তি পাবো না। এদিকে আপুর বিয়ে যার সাথে ঠিক হয়েছিল, তারাও চাপ দিচ্ছিল দ্রুত বিয়ে দিতে। তাই বাবা খালে আপুকে বলছিল, যেভাবে পারিস শয়তানটার থেকে ওকে মারার রহস্যটা জান। আপু হ্যাঁ করে, কিন্তু কিছুই জানতে পারে না। একদিন মাঝরাতে আপু হঠাৎ আমাকে ডেকে ঘুম থেকে তোলে। এরপর বলে, জানিস ইরা, ও কিভাবে মারা যাবে সেটা আমি জেনে গেছি। আমি প্রচণ্ড খুশি হয়ে গেলাম। বললাম, কিভাবে আপু? বাবাকে বলতে হবে। তুমি এবার এর থেকে মুক্তি পাবে। হঠাৎ আপুর দু চোখে পানি চলে এলো। আমাকে অবাক করে দিয়ে বলল, আমার মুক্তির দরকার নেই। মানে কি আপু, তুমি এসব কি বলছো? যে আমাকে এতটাই বিশ্বাস করে যে তাকে কিভাবে মেরে ফেলা যাবে সেটা অবধি বলে দেয়, তার সাথে আমি কিভাবে বিশ্বাসঘাতকতা করব? আমার পক্ষে ওকে মারা সম্ভব না। ও আমাকে আরো আগে ওকে মারার উপায় বলেছে, কিন্তু আমি কাউকে বলতে পারিনি। ও কত স্বপ্ন দেখেছে আমাকে নিয়ে। কারো মন ভাঙা তো মসজিদ ভাঙার সমান। কিন্তু তাহলে ও আমাদের ক্ষতি করতে পারে। হুম, এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ওর সাথে চলে যাব। কি বলছো? আপু কান্না করে দিল, আর আমিও। এরপর আপু আমাকে বলল, আমি এক্ষুনি চলে যাব। তুই বাবা মাকে বুঝিয়ে বলিস। আমার মনে হয়েছে ও আমার কোনো ক্ষতি করবে না। মনের থেকে এই দুনিয়ায় বড় কি আছে? আমি ওকে মারতেও পারবো না, আর বাবা মায়ের কষ্টও দেখতে পারবো না। তাই চলে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত। চিন্তা করিস না, আমি যেখানেই থাকবো ভালো থাকবো। আর আল্লাহ চাইলে কি না পারেন, হয়তো কোনো একদিন বেড়াতে আসবো স্বামীর সন্তান নিয়ে, অন্য জগৎ থেকে। এরপর সে রাতেই আপু চলে যায়। কোথায় গেছে কে জানে। আস্তে আস্তে ভোর হচ্ছিল। পূব আকাশের শুকতারা মুছে সূর্যোদয় হচ্ছিল। কেন জানি আমারও মনে হচ্ছিল ওরা ভালোই থাকবে। সমাপ্ত। গল্প দুটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।